সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের ৮ নম্বর ক্লাসে। গত ক্লাসে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে পড়ালেখা করেছিলাম। আমরা বলেছিলাম ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হটস্পট প্রযুক্তি আর একটা হচ্ছে মোবাইল যোগাযোগ। হটস্পট প্রযুক্তিটা আমরা গত ক্লাসে শেষ করে দিয়েছি। আজকে আমরা পড়ব মোবাইল যোগাযোগ, মোবাইল কমিউনিকেশন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মোবাইল যোগাযোগ নিয়ে কিছু কথা বলা হয়েছে এখানটায়, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে কিছু কথা বলা হয়েছে। তো ফার্স্টে মোবাইল ফোনের উৎপত্তি এবং মোবাইল ফোন কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা একটু জানবো, দেন মোবাইল ফোনের প্রজন্ম নিয়ে আমরা আলোচনা করব। তো মোবাইল ফোন শব্দটির উৎপত্তি বা মোবাইল শব্দটির উৎপত্তি হয়েছে মুভ থেকে। মুভিং বা ভ্রমণ অবস্থায় তারবিহীনভাবে যে ফোন ব্যবহার করা হয় তাকে বলা হয় মোবাইল ফোন। মোবাইল টেলিফোন হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে ফুল ডুপ্লেক্স বা দ্বিমুখী রেডিও টেলিযোগাযোগ করা যায়। তো এটাকে আমরা সেলুলার ফোনও বলতে পারি, সেল ফোনও বলতে পারি, হ্যান্ড ফোনও বলতে পারি। আবার এখানে আমরা যে চিপটার মাধ্যমে কথা বলি সেটাকে কেউ সিম নামে ডাকি, আবার কিছু কিছু মোবাইল আছে যেগুলোতে সিডিএম এর প্রযুক্তি, সেখানে আমরা রিম নামে ডাকি। তো মোবাইলের মধ্যে আবার দুই ধরনের প্রযুক্তি আছে, একটা জিএসএম, একটা হচ্ছে সিডিএম। সিমটা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, আর রিম হচ্ছে রিমুভেবল ইউজার আইডেন্টিটি মডিউল। তো আমরা মোবাইল ফোনে কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, সেগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিও। এখানটায় এসএমএস এর ফুল ফর্ম এবং এমএমএস এর ফুল ফর্ম, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। এসএমএস হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, এমএমএস হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তো আমরা একটু মাথায় রাখবো। তো সেলুলার ফোন কিভাবে কাজ করে বা সেলুলার ফোন নামকরণটা কেন হয়েছে, পাশে একটা চিত্র দেখা যাচ্ছে, সেই চিত্রের মধ্যে দেখো কতগুলো ষড়ভুজাকৃতির ঘর আছে। এই ষড়ভুজাকৃতির ঘরগুলাকে এক একটা সেল বলা হয়। এই একটা সেলের মধ্যে একটা টাওয়ার বসানো হয়। আমাদের যে মোবাইল কমিউনিকেশনটা হয় সেটা টাওয়ারের মাধ্যমে হয়, মোবাইল অ্যান্টেনা টাওয়ারের মাধ্যমে হয়। তো সেই টাওয়ারটাকে বলা হয় বেস স্টেশন, এবং এই টাওয়ারটা যে ষড়ভুজাকৃতি এলাকার মধ্যে থাকে, ষড়ভুজাকৃতি এলাকাটাকে বলা হয় সেল। তো এই সেল থেকে সেলুলার ফোনের নামকরণ করা হয়েছে, এবং যে টাওয়ারটা আছে সেটাকে আমরা বলছি বেস স্টেশন। একটু মাথায় রাখতে হবে স্যার, যেটা টাওয়ারটা অ্যান্টেনা সহ ছোট অফিসটা নিয়ে যে ঘরটা গঠিত সেটাকে বলা হচ্ছে বেস স্টেশন। এইটার মাধ্যমে আমরা কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এটা নিয়ে একটু কথা বলা হয়েছে। দেন হচ্ছে সেলুলার নেটওয়ার্কের ধারণা। সেলুলার নেটওয়ার্কের ধারণাটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, একটা সেল ১ থেকে ১২ মাইল পর্যন্ত হইতে পারে, সেটা একটু ইনফরমেশনটা মাথায় রাখতে হবে। এখন সেল সিগন্যাল এনকোডিং জিনিসটা কি, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা নোট করে রাখো, এটা পরীক্ষা আসতে পারে। সেল সিগন্যাল এনকোডিং কি? এনকোডিং পদ্ধতিতে বিভিন্ন ট্রান্সমিটার থেকে, বিভিন্ন ট্রান্সমিটার বলতে বোঝানো হচ্ছে যে টাওয়ার গুলো থেকে ডাটা পাঠানো হয়, সেই টাওয়ার গুলাকে বলা হচ্ছে, টাওয়ারের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। তো ট্রান্সমিটার দিয়ে যখন সিগন্যালটাকে পাঠানো হয়, সেটা যখন তোমাদের মোবাইলে বা তোমাদের ফ্রেন্ডের মোবাইলে যায়, তখন সে কি করে, আশেপাশে অনেকগুলো সিগন্যাল থেকে তোমার সিগন্যালটাকে আলাদা করে। তো সিগন্যাল আলাদা করাটাকে বলা হচ্ছে এনকোডিং। এনকোডিং করার জন্য ৩টা পদ্ধতি আছে, এফডিএমএ, টিডিএমএ, একটা হচ্ছে সিডিএমএ। তো ফুল ফর্মগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এরপর হচ্ছে সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এগুলো একটু মাথায় রাখতে হবে স্যার। এবং মোবাইল ফোনের জনকের নামটা আমরা একটু মাথায় রাখবো। এটা হচ্ছে মোটরোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিলেন মার্টিন কুপার। ১৯৮৩ সালে উনি সর্বপ্রথম এই মোবাইল ফোনটা আবিষ্কার করেন, এবং যার প্রথম যে মোবাইলটা ছিল সেটার ওজন ছিল কিন্তু 2 কেজি। আর এখানে একটা কোয়েশ্চেন আছে, বোর্ডের কোয়েশ্চেনটা আসছিল রোমিং কার প্রবলে। মনে করো তুমি বাংলাদেশে একটা জিপি বা রবি সিম ইউজ করো, সেটা তুমি ইন্ডিয়াতে যাচ্ছ বা কোনো একটা দেশে গেছো, বাইরে কোনো একটা দেশে গেছো, সেখানে সেই সিমটা কাজ করবে না। কিন্তু তুমি যদি কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে তোমার সিমটাকে রোমিং চালু করে দাও, সিমের রোমিং সুবিধাটা চালু করে দাও, তখন ওই দেশে গিয়েও তোমার সিমটা তুমি ব্যবহার করতে পারবে। তো আমাদের দেশের যে কাভারেজ এরিয়ার সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা দূর করার জন্য বা অন্য যে কোনো সার্ভিস প্রোভাইডারের মধ্যে দেশীয় এবং আন্তর্দেশীয় ভাবে পরস্পরের সাথে যে আন্তঃসংযোগ ব্যবস্থাটা আছে সেটাকে বলা হচ্ছে রোমিং। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু মাথায় রাখবো। এখন সেলুলার ফোন সেট প্রকল্পে তোমরা নিজেরা একটু পড়লেও খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, এটা একটু বেশি ইম্পর্টেন্ট যে মোবাইল সেলুলার ফোন প্রযুক্তির হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে জিএসএম, একটা হচ্ছে সিডিএম। তো জিএসএমটা কি, সিডিএমটা কি, আমি এখান থেকে ডিটেলস পড়বো না। আমি জিএসএম এবং সিডিএম এর একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা একটু তোমাদেরকে বলি।
তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দেশে যে ৬টা মোবাইল অপারেটর কোম্পানি আছে তার মধ্যে ৫টা মোবাইল কোম্পানি অপারেটর বা কোম্পানি তারা জিএসএম প্রযুক্তি ইউজ করে, আর সিটিসেল যে মোবাইল কোম্পানিটা ছিল আগে সেটা সিডিএমএ প্রযুক্তি ইউজ করতো। তো এদের দুজনের মধ্যে মেইন পার্থক্যটা কি? জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটার ডাটা ট্রান্সফার রেটটা কম 56, কিন্তু এটার রেটটা অনেক বেশি। জিএসএম এর বিদ্যুৎ খরচটা বেশি 2 ওয়াট, মানে আমরা যখন ফোনে কথা বলি এই ফোনের চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু সিডিএম এর যে সেট গুলো ছিল ওদের যে প্রযুক্তিটা আছে সেখানে কিন্তু তেমন একটা বিদ্যুৎ খরচ হয় না, 200 মাইক্রো, অনেক কম। সেল কভারেজ এরিয়া জিএসএম এর মধ্যে হচ্ছে 35 কিলোমিটার, কিন্তু সিডিএম এতে সেটা হচ্ছে 110 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো জিএসএম এর মধ্যে আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে, কিন্তু সিডিএম এতে আন্তর্জাতিক রোমিং সুবিধা নাই। মানে আমি একটা সিম বাইরের দেশে ইউজ করতে পারবো, সেটা জিএসএম যে অপারেটর গুলো আছে সেগুলো সিডিএম এর মধ্যে সেই সুবিধাটুকু নাই। এখানে একটা কথা বলা হচ্ছে হ্যান্ড অফ পদ্ধতি জটিল, ফলে অনেক ক্ষেত্রে কল বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যান্ড অফ মানেটা কি? মনে করো আমি একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাব, তো মাঝখান দিয়ে যদি একটু ডিস্টেন্স থাকে কলটা কেটে যায়, সেটা জটিল হচ্ছে জিএসএম এ, কিন্তু সেই হ্যান্ড অফ পদ্ধতিটা সহজ হচ্ছে সিডিএম এ। সে কি করে মাঝখান দিয়ে যদি একটু ডিস্টেন্স থাকেও সে নেটওয়ার্কটাকে ওভাবে কাভার করে নিয়ে আসে, তো এখানে কল বিচ্ছিন্ন হয় না। তো এখানে একটা কথা বলা আছে, ব্যবহারকারী বৃদ্ধি পেলে ডাটা ট্রান্সমিশনের গুণগত মানটা একই থাকে জিএসএম এর মধ্যে, কিন্তু এখানে ব্যবহারকারী যদি বৃদ্ধি পায় তাহলে গুণগত মানটা হ্রাস পায়। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি হোপিং সুবিধাটা ভালো হচ্ছে জিএসএম এ, কিন্তু সেই সুবিধাটুকু সিডিএম এতে নেই। ফ্রিকোয়েন্সি হোপিং সুবিধাটা কি? সেটা হচ্ছে মনে করো আমি এক তাক নেটওয়ার্কের মধ্যে একটা কল দিলাম, তো কলটা যাইতে স্বাভাবিকভাবে মানে একটু সময় বেশি নিতে পারে বা মানটা এত ভালো নাও হইতে পারে। জিএসএম প্রযুক্তিতে ওই এক তাকে কল দিল সেই নেটওয়ার্কটাকে একটু টেনে হাই ফ্রিকোয়েন্সি করার চেষ্টা করে, যেটা সিডিএম এতে নাই। তো আমরা সেল সিগন্যাল এনকোডিং সিস্টেম ৩টা পড়েছিলাম, সেখানের মধ্যে ২টা লাগে জিএসএম এ, একটা লাগে সিডিএম এতে, টাইম ডিভিশন, ফ্রিকোয়েন্সি ডিভিশন। এই জিএসএম এর যে সিম গুলো আছে সেগুলো যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায়, সিডিএম এর সিম গুলো যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায় না, এটা একটা বড় অসুবিধা সিডিএম এতে। এখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, আর এখানে যেটা আমরা চিপটা ইউজ করি সেটার নাম হচ্ছে রিম। ইউর উচ্চারণটা হবে না, রিম, RUIM, রিম নামে পরিচিত। এটা হচ্ছে রিমুভেবল ইউজার আইডেন্টিটি মডিউল। তো উচ্চ গতি ডাটা ট্রান্সমিশনের জন্য আমরা জিপিআরএস এবং এজ সুবিধা পাচ্ছি, বাট উচ্চ গতি ডাটা ট্রান্সমিশনের সুবিধাটুকু সিডিএম এতে নেই, মানে 3G বা 4G যে সুবিধাগুলো আছে সেগুলো সিডিএম এর প্রযুক্তিতে এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি। তো শিক্ষার্থীরা, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, জিএসএম এবং সিডিএম এর পার্থক্য। আমরা এটা একটু ভালোভাবে দেখে নিব। খেয়াল রাখবো জিএসএমটা বিশ্বে প্রায় 218টি দেশে ব্যবহার করা হয়, সিডিএম এটা বর্তমানে ব্যবহার আস্তে আস্তে লোপ পাচ্ছে। সার্বিক দিক দিয়ে চিন্তা করলে সিডিএম এটা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো, কারণ এখানে রেডিয়েশনটা কম হয়। তারপরে তোমার ফ্রিকোয়েন্সিটা ভালো, এখানকার কল ড্রপ হয় না, কিন্তু জিএসএম এ সেই প্রবলেমগুলো বেশি, রেডিয়েশনটা বেশি হয়, আমাদের শরীরের জন্য ক্ষতিকর জিএসএম। কিন্তু তারপরও এটা সুবিধা হচ্ছে এখানে যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায়, রোমিং সুবিধাটা আছে, বাট এখানে সেই সুবিধাটুকু নেই। এখন আমরা জানবো মোবাইল টেলিফোন সিস্টেমের বিভিন্ন প্রজন্ম। এই মোবাইল টেলিফোন আসার জেনারেশন গুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে, সেখানটায় মেইন টপিকস গুলো আমি একটু বলে যাব, সবগুলো বলার সময় সুযোগ হয়তো বা নাও থাকতে পারে, তোমরা একটু পড়ে নেবে। তো 5টা প্রজন্মে, সরি 4টা প্রজন্মে এটাকে ভাগ করা হয়েছে মোবাইল ফোন প্রযুক্তিকে। প্রথম জেনারেশন ফার্স্ট 1979 সালে, সেখানে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে, 1979 জাপানের এনটিটিসি কোম্পানিটা প্রথম মোবাইল চালু করে। 1983 সালে এসে বাণিজ্যিকভাবে সবার হাতে হাতে পৌঁছায়, এবং মোবাইল টেলিফোন সিস্টেম ছিল AMPS, মানে হচ্ছে অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম। তো এখানে কিছু বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্যগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা যায়, সেল সিগন্যাল এনকোডিংটা ছিল FDMA, মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, মুখস্থ রাখতে হবে একটু। কথোপকথন চলা অবস্থায় বেশি নাড়াচাড়া করলে ট্রান্সমিশনটা কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে আমি একটা কথা বলতেছি, আমি হেঁটে হেঁটে যদি একটু সামনে চলে যাই সেক্ষেত্রে লাইন বিচ্ছিন্ন হওয়ার চান্সটা বেশি। সেমিকন্ডাক্টর এবং মাইক্রোপ্রসেসর প্রযুক্তি ব্যবহার ছিল বলে সেটগুলো অনেক বড় বড় ছিল, রোমিং সুবিধা টোটালি ছিল না, হ্যান্ডসেট ইন্টারঅপারেবিলিটি নাই, SMS MMS এগুলো দেওয়া যাইতো না। তো সেকেন্ড জেনারেশনে এসে এই প্রবলেমগুলো কিছুটা সলভ করা হয়েছে, এবং স্টার্ট হয়েছে 1991 সালে জিএসএম প্রযুক্তির মাধ্যমে। তখন যে প্রযুক্তিটা উদ্ভব হয় সেটা হচ্ছে DAMPS, মানে ডিজিটাল অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম। তো এখানে কিছু বৈশিষ্ট্য হচ্ছে, নেটওয়ার্ক রেডিও সিগন্যাল হিসেবে ডিজিটাল সিস্টেম চালু হয়েছে, জিএসএম সিডিএম এর পদ্ধতি ব্যবহার শুরু হয়,
চ্যানেল অ্যাক্সেস মানে সেল সিগন্যাল এনকোডিং তিনটাই ইউজ করা হচ্ছিল সর্বপ্রথম প্রিপেইড সার্ভিস ছাড়া। আগে ছিল পোস্টপেড, ওই সময় এসে প্রিপেইড পদ্ধতি চালু হয়। সীমিত মাত্রা আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়, এমএমএস এবং এসএমএস দেওয়া চালু হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারী অবস্থানের পরিবর্তন হলো ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটের সার্ভিস চালু হয়, সেটাও দ্বিতীয় প্রজন্মে এসে। তৃতীয় প্রজন্মে এসে 2001 সালে এনটিটি ডোকোমো প্রথম বাণিজ্যিকভাবে বা পরীক্ষামূলকভাবে 3G নেটওয়ার্কটা চালু করেন। এখানে আসার পরে নেটওয়ার্কের যে ডাটা স্পিডটা সেটা দ্বিতীয় প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নতি লাভ করে। এইখানটায় প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহারটা শুরু হয় ডাটা ট্রান্সফারের জন্য। উচ্চ গতি ডাটা ট্রান্সমিশন হচ্ছে নেটওয়ার্কে এজ এবং জিপিআরএস এর ব্যবহার। ডাটার রেট হচ্ছে 2 Mbps, যেটা সেকেন্ড জেনারেশন তুলনায় প্রায় 50 গুণ স্পিড বেশি। তো ভিডিও কলে ব্যবহার শুরু হয় থার্ড জেনারেশনে এসে এবং আন্তর্জাতিক রোমিং সুবিধাটাও ভালো। তো থার্ড জেনারেশনের মধ্যে আমরা ডাটার যে উচ্চ গতি সম্পন্ন ট্রান্সমিশন সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। চতুর্থ প্রজন্মে আসার পরে তৃতীয় প্রজন্মের তুলনায় প্রায় 10 গুণ স্পিড বেশি পাচ্ছি, যেটা এখানে লেখা আছে 20 Mbps। এটা একটু মাথায় রাখতে হবে স্যার, এটা ছিল 2 Mbps। তো 4G তে আমরা প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং এর পরিবর্তে আইপি নেটওয়ার্কের ব্যবহার শুরু হয়। এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সিকিউ কোয়েশ্চেনে আসে যে চতুর্থ প্রজন্মের কোন নেটওয়ার্কের ব্যবহার ছিল বা আইপি নেটওয়ার্ক কোন প্রজন্মকে নির্দেশ করে। সো এটা একটু মাথায় রাখতে হবে। এই প্রজন্মে মোবাইল ফোন সিস্টেমের বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়। ত্রিমাত্রিক ব্যবহারিক প্রয়োগের ফলে জীবনযাত্রার মানটা উন্নত হচ্ছে। মানে 3D চালু করা হয় তোমার চতুর্থ প্রজন্ম এবং লাইভ মোবাইল লাইভ আমরা টিভি চ্যানেলগুলো দেখতে পাই চতুর্থ প্রজন্মে এসে। সো চতুর্থ 4টি প্রজন্মের একটা চার্ট দেওয়া আছে স্যার, একটু মাথায় রাখতে হবে এটা। এটাই ইনফরমেশন গুলো চেঞ্জ মানে অন্যান্যগুলোর তুলনায়। সো শিক্ষার্থীরা আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো, বাসায় একটু ভালো করে পড়ালেখাগুলো করতে হবে, যে যে ইনফরমেশন গুলো আছে একটু মাথায় রাখতে হবে। তো শিক্ষার্থীরা আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।